দর্শক, 24শে জুলাই আগস্ট আন্দোলন নিয়ে সময় টেলিভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। এই মুহূর্তে আমি আছি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাঙ্গণে। এই জুলাই আগস্ট আন্দোলনে অসংখ্য মানুষ যুক্ত ছিলেন। নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল অগ্রগামী ভূমিকায়। এবং এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন আড্ডা দিতে, তিনি হচ্ছেন আর মাশরুফ হাসান। আজকে তার সঙ্গে কথা বলবো এই জুলাই আগস্ট আন্দোলনে তার ব্যাপক সক্রিয় ভূমিকা ছিল, সেই স্মৃতিচারণটাই তার মুখ থেকে শুনতে চাই। কি অবস্থা মাশরুফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্বাধীন বাংলাদেশ, নির্বাচনের পর নতুন সরকার, সব কিছু মিলে অ্যাজ এ পলিটিক্যাল লিডার এবং আমার জুলাইয়ের ভূমিকা সব কিছু মিলে অ্যাজ ইউজুয়াল দেশের জন্য ভালো আছি। জুলাই আগস্ট আন্দোলনে আপনার ভূমিকা ছিল খুবই সক্রিয়। আমি একটু জানতে চাই যে কখন আপনার কাছে মনে হলো যে আসলে এই ধরনের আন্দোলনে আমি যুক্ত হব বা আমার আন্দোলনে যুক্ত হওয়া উচিত? কিংবা অনেকে প্রশ্ন করে যে বলে যে প্ররোচনায় অনেকে আন্দোলনে নেমেছে, এমন কিছু কি হয়েছিল কিনা? প্ররোচনাটা সেই ধরনের শিক্ষার্থীদের জন্য হয়তোবা তারা হচ্ছে নিজের ব্যক্তিগত জীবনকে যারা দেশের থেকে বেশি প্রাধান্য দেয়। তো আমার ক্ষেত্রে হয়তোবা যে কিছু জিনিসটা জিনগত, যেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমার দেশপ্রেম বা দেশের প্রতি কিছু করার জন্য আগ্রহটা বেশি ছিল, যার কারণে 14 নির্বাচনের পর্ব ওই সময়গুলোতে আমি কোনো সব পলিটিক্যালি সক্রিয় না থাকলেও দেখা যেত যে আমি জিনিসগুলো মেনে নিতে পারতাম না। আমি নিজের জায়গা থেকে নিজের মতো করে প্রতিবাদ করতাম, বাধা আসছে বা প্রতিবাদ করে গেছি। তো এখানে জুলাইয়ের যে মুভমেন্ট, এটা একটা ছাত্র আন্দোলন। আপনার ছাত্র আন্দোলন হিসাবে সবাই আমরা চিনি, এবং ছাত্রদের যে মুভমেন্টটি স্টার্ট হয়েছে এই প্রেক্ষাপটে আমার ঢোকার যে ভিতরে যে অনুপ্রেরণাটা, এটার মূল ঘটনা হচ্ছে 2018 সাল নিরাপদ সড়ক চাই আন্দোলন, সায়েন্স ল্যাব, ঢাকা সিটি কলেজ। আমি সিটি কলেজের একজন শিক্ষার্থী ছিলাম, এবং সেই শিক্ষার্থী থাকা অবস্থায় আমার সামনে তখন আমার সিটি কলেজের আমার এইচএসসি পরীক্ষা শেষ। আমি আনড্রেসড, যার কারণে আমার উপর আঘাতটা হয় নাই, আমাকে তাদেরই দলে হয়তো মনে করছে। তো সেই সিটি কলেজের সামনে সেই সায়েন্স ল্যাবে যে নরকীয় যে হামলাটা চালালো ছাত্রলীগ, সেই হেলমেট বাহিনী হিসাবে আমাদের প্রথম যাদের নাম শুনতে পাই, সেই হামলাতে আমি প্রত্যক্ষদর্শী। আমার সামনে আমার বোনদেরকে হ্যারাস করা হয়েছে, আমার সামনে আমার ভাইদেরকে মারা হয়েছে। সেই দিন থেকে নিজের ভিতরে একটা স্প্রিয়া ছিল, সামনে 18 নির্বাচন, আই উইল সি দ্য লাস্ট অফ শেখ হাসিনা। আচ্ছা, যেটাকে বলা যায় যে আসলে গণতান্ত্রিক চর্চা, নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছিলাম না, সেখান থেকেও নিজের ভিতরে একটা দেশপ্রেম ভাব আসছিল যে আমি কেন ভোট দিতে পারবো না, এই ব্যাপারটাও তো ছিল নাকি? ভোট দেওয়াটা তো নিজের একটা নাগরিক অধিকার সর্বোচ্চ, অবশ্যই। কিন্তু ভোট দেওয়ার সাথে যে আমার সাথে যে অন্যায়গুলো করা হইলো, আমার সাথে যে অবিচারগুলো করা হইলো, শুধু আমার সাথে না, আমার যে ছোট বোনগুলোর সাথে অবিচার করা হইলো, আমার ভাইদের সাথে অবিচার করা হইলো, আমি কি এটা প্রতিবাদ করবো না? ইভেন দেখা যায় যদি বলি 18 নির্বাচনের ঠিক আগের রাত্রে আমার বাসায় আমার পুরো ফ্যামিলির উপরে যে হামলাটা চালানো হয়েছিল, সেইখানে পুরো পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের লোকজন, যারা আমাদের নিজেদেরও হয়তো বা পরিবারের আশেপাশে সমাজের, যারা শুধু আওয়ামী লীগ করতে বলে আমাদের বাড়ি চিনায় দেখছে, পুলিশ এসে আমাদের সারা রাত আমাদের বাসায় গেটে ভাঙার ট্রাই করছে, যাতে আমাদেরকে হামলা শিকার করতে বা আমাদের ভোট দিতে না যায় পরের দিন। তো সেই জিনিসগুলো তো ছিলই আমার ভিতরে কাজ করার মতো, জুলাই পর্যন্ত নিয়ে আসা। মানে বিষয়টা হচ্ছে আসলে অনেক ধরনের চাপা ক্ষোভ থেকে একটা সময় গিয়ে আসলে জুলাই আন্দোলনে আসলে সেটা বিস্ফোরণটা ঘটেছে, এক একজনে এক এক সেই চাপা ক্ষোভ বলতে আমি এখানে একটু অ্যাড করবো। চাপা ক্ষোভ বলতে জিনিসটা এমন না, আপনি যদি চাপা ক্ষোভ বলেন, চাপা ক্ষোভ প্রকাশ করার মতো সুযোগ তো ছিল না। আমি আমার ছোট জায়গা থেকে ফেসবুকে ছোটোখাটো একটা পোস্ট দিলেও দেখা যেত যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী এসে আমাকে সতর্ক করতে বাধ্য হইতো যে এগুলো করলে তোমার জন্য বিপদ হবে, এবং অনেক সময় অনেক থ্রেটেন বিপদ এগুলো আমার আসছে। সেগুলো বিবেচনাতেই দেখা যেত যে বেসরকারি ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি এখানে নিষিদ্ধ ছিল, এবং এখনও ইন ক্যাম্পাস যেটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং আমি সেটার সপক্ষের শক্তি। এবং সেই জায়গাগুলোতে এটা ছিল আমার জন্য সুযোগ, যেখানে আমি নিজেকে গ্রো করতে পারবো। আমি নিজের সকলকে নিয়ে একটি বৃহত্তর আন্দোলন, যেটা যে প্রতিশোধ বা সেই জায়গাগুলোতে কাজ করা দরকার ছিল, সেই যেগুলো আমি নিজেকে গ্রো করতে পারবো বলে আমি এখানে ছিলাম, এবং সেই অনুযায়ী কাজ করছি আলহামদুলিল্লাহ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু আমরা তেমন একটা আন্দোলনে দেখি না। আমরা প্রায় সময় শুনি যে যত দেশের আন্দোলন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই অগ্রগামী ভূমিকা পালন করে, কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা ভিন্নতা দেখেছি। যখনই পাবলিক ইউনিভার্সিটি বিভিন্ন প্রশাসনিক চাপে পড়ে বন্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আসলে হাল ধরেছে বলতে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি বা ওই টাইমে যখন তাদের সাথে আমরা কথা বলতাম, তো তখন আমাদের বেসরকারি নিয়ে আপনি যে ধারণাটা বললেন, সেই ধারণাটাই আমার ভিতরে ছিল। কিন্তু আমি যখন বেসরকারি ইউনিভার্সিটিতে আসি এবং নর্থ সাউথের মতো ইউনিভার্সিটিতে আমি যখন নিজেকে ভর্তি হই, তখন আমার চিন্তা ভাবনাটা পুরোপুরি বদলায় যায়। নর্থ সাউথের ভিতরে 22টা থেকে 23টার মতো সবসময় ক্লাবিং থাকে, এবং এই ক্লাবগুলোর ভিতরে প্রেসিডেন্ট, নন প্রেসিডেন্ট যে পদগুলো থাকে, সেই প্রেসিডেন্ট পদগুলোর জন্য স্টুডেন্টদের ভিতরে একটা
পলিটিক্স যেটা মেন্টালি যেভাবে পলিটিকভাবে নিজেদেরকে যেভাবে তৈরি করতে হয় তারা সেভাবে নিজেদেরকে তৈরি করে এবং সেই পদের জন্য তাদের ভিতরে অনেক কূটনীতি অনেক কিছুই চলে। সো পলিটিক্স বা রাজনীতির যে বাইরে তা না, এখানে হচ্ছে আমরা দলীয় রাজনীতির বাইরে কথাটা আসেন। আমরা বেসরকারি ইউনিভার্সিটি বিশেষ করে নর্থ সাউথ সহ এখানে আইইবি আছে, এই পাশে এআইবি ইউনিভার্সিটি আছে, আমাদের 3 ইউনিভার্সিটি সহ ব্রাক, আমরা যেগুলো দেখেন কেউ পলিটিক্সের বাইরে না, রাজনীতি আমাদের জীবনেরই অংশ, আমাদের জীবনে চলতে গেলে আমাদের সব কিছুতেই রাজনীতি লাগে। কিন্তু আমরা হচ্ছে দলীয় রাজনীতি যেটা, সেই রাজনীতির ক্যাম্পাস কেন্দ্রিক যে চর্চাটা সেটার বাইরে এটার সুফলতা ছিল। তো আমি যখন দেখি ইভেন আপনি দেখবেন আমাদের নর্থ সাউথের কিন্তু ইভেন এই বসুন্ধরা আশেপাশে 2023 সালে ছাত্রলীগের কমিটি দিচ্ছে, কিন্তু 24 সালের আন্দোলন বা এই টাইমের আগে কিন্তু তারা কখনো কোনো মিছিলও করতে পারে না, নিজেদেরকে কোনো বলতে পারে না তারা ছাত্রলীগ করে। যদি তাদের যদি এত ক্ষমতা থাকতো, স্টুডেন্ট যদি আসলে যদি আমাদের ওই রাজনীতি থেকে দূরে আমরা একটু চুপ, তাহলে তো তারা মিছিল করতো, তারা তো করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের যে সক্রিয় বাধা, এবং এটা শুধু আমার নিজে বা আমাদের কিছু মানুষের জন্য না, যারা একদম এখানকার যত সাধারণ শিক্ষার্থী আছে তাদের নিজেদের মনের জায়গা থেকে তারা বাধা দিয়েছে, যার কারণে তারা এখানে কোনোদিন ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠনে কেউ কোনোদিন কোনো আন্দোলন কোনো কিছু করতে পারে না। আচ্ছা, এই যে মাসুদ ভাই বলছিলেন না যে অনেক সিকিউর একটা প্লেস, আমার এটা প্রশ্ন আসলে জানার যে এমন সিকিউরিটি একটা প্লেসে সবাই আন্দোলনে একসাথে হবে এবং একটা সময় কিন্তু দেশে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছিলো, তাও আমি দেখতাম যে সকাল 11টা বা 12টার পরে সবাই একজোট হয়ে বেরোচ্ছে। কানেকশনটা আপনাদের কীভাবে হতো এতগুলো ইউনিভার্সিটি স্টুডেন্ট শিক্ষার্থীরা? এইখানে কানেকশনটা হচ্ছে আপনারা যদি অন্যান্য গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে যাই, তো সেখানে হল কেন্দ্রিক একটা স্টুডেন্টদের কমিউনিটি থাকে, কানেক্টিভিটি থাকে। তো আমাদের এখানে 3টা ইউনিভার্সিটি মেইনলি স্পেশাল, নর্থ সাউথ, আইবি এবং এআইবি, এবং 3টা ইউনিভার্সিটির ছেলে হোক আর মেয়ে হোক তারা আলাদা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকে, এবং সেই প্রত্যেকটা বাসায় দেখা যাচ্ছে যে এআইবির একটা স্টুডেন্ট থাকলে সেখানে অন্যান্য ইউনিভার্সিটির 1-2জন স্টুডেন্ট থাকে। সো আমাদের ভিতরে ইন্টারনাল একটা সুন্দর বন্ডিং এবং একটা কমিউনিটি অটোমেটিক্যালি এই পুরো বসুন্ধরাতে যে এরিয়াটা আছে এইখানে আমাদের ভিতরে আমাদের থাকা, এবং এটা সুন্দর একটা সহাবস্থানের মধ্যে আমরা থাকি। সো আমাদের এইখানে আমরা জানতাম এবং বুঝতাম যে আমাদের যা কখন মিলিত হইতে হয় বা আমাদের ভিতরে একটা এগুলো হচ্ছে ইন্টারনাল বিষয়, মানে এটা আমাদের যে সামাজিকভাবে যে আমরা এখানে এসে একটা কিছু চর্চা করছি সবসময় আমাদের ভিতর থেকে, আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে আমাদের চলাফেরাটা এমন, অন্যান্য ইউনিভার্সিটিতে কিছু চলাফেরা থাকে, আমাদেরও তেমন কিছু চলাফেরার ধরন আছে, কিছু চলাফেরা কথা বলা, কিছু শেয়ারিং করার, আইডিওলজিক্যাল শেয়ার যেটাকে বলে, আমাদের ব্রেইন স্টর্মিং, একজনের সাথে কথা বলা। তো এই যে একটা পরিবর্তনের ধাপ আছে নিজেদের ভিতরে, এগুলো আমাদেরকে বুঝাইতো যে আমরা কখন আমাদের মিলিত হওয়া উচিত। তো যেমন দেখেন যে আপনার 19শে জুলাই শুক্রবার আমাদের নেট অফ ছিল, 18 জুলাই সন্ধ্যার পরের থেকে কিন্তু নেট অফ করে দেওয়া হয়। তো 19শে জুলাই আমি সকালবেলা সবাই জুমার নামাজ পড়ছে। তো আমি একটা কথা বলি, জুমার নামাজ পড়ে বসুন্ধরা প্রত্যেকটা মসজিদ থেকে ইভেন বাসাবাড়ি থেকে আমাদের বোনেরা লাঠি সোটা যা হাতে পারছে নিয়ে নর্থ সাউথের সামনে চলে আসতেছে। এই নর্থ সাউথের 8 নম্বর গেট, এইখানে সবাই চলে আসছে, কাউকে বলতে হয় না, এইখানে এসে আপনি হাজার হাজার মানুষ পাইছেন। কেউ ফোন দেওয়ার মতো সবাই চলে আসতো অটোমেটিক যে এখানে আমরা একসাথে জমায়েত হবো। হ্যাঁ, এই জায়গাতে সবাই আসবে এবং সবাই এখানে এই টাইমগুলোতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবাই মানে চলে এটা হচ্ছে আসলে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং যেটাকে বলে। জি। ভিডিওর শুরুতে আমি দেখছিলাম যে আপনার গায়ে অসংখ্য গুলির দাগ বা আপনি আহত অবস্থায় পড়ে আছেন বাসায়, এখানে অনেক বড় একটা রক্তের চাকার মতো হয়ে আছে এবং গুলি খেয়েছেন। এটা কি এই এলাকাতেই হয়েছিল গুলিবিদ্ধ হওয়াটা? জি, গুলিবিদ্ধ হওয়াটা হচ্ছে এটা আবাসিক জোন। তো আমরা হচ্ছে এখানে আমরা নিজেদের ক্যাম্পাসের সামনে আমরা সবসময় পলিটিক্যাল যে গায়েবানা জানাজা বা কোনো যদি সংবাদ সম্মেলন, সেই কর্মকাণ্ডগুলো আমরা এখানে করতাম, এবং আমাদের আন্দোলনের মেইন পয়েন্টটা ছিল যমুনা ফিউচার পার্কের সামনে, হ্যাঁ হ্যাঁ, রাস্তার উপরে যাতে আমরা ব্লকটা করতে পারি, এবং সেইখানেই আমার শরীরে গুলি লাগে এবং আমি আহত হই। মানে এইখানটাতে আসলে আপনি গুলিবিদ্ধ হন, আপনি হচ্ছেন যমুনা ফিউচার পার্কের দিকটাতে, তাই তো? তাহলে আমার মনে হয় একটু ওই জায়গাতে যাই, সেই স্মৃতি গল্প বা স্মৃতিচারণটা আমি একটু শুনতে চাই যে কিভাবে আপনি আসলে গুলিবিদ্ধ হয়েছিলেন। চলেন তাহলে। এটা বসুন্ধরা গেট, আবার যমুনা ফিউচার পার্কের গেটও বলে। আপনি এটাই সেই জায়গা যে জায়গাটাতে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন, হ্যাঁ, তাই তো? জি। আমি সেই কথাটা শুনতে চাই যে কি হয়েছিল সেদিন আসলে। এটা 21শে জুলাই আন্দোলন যারা থামিয়ে দিল, তো আমাদের আসলে বিপ্লবীদের আন্দোলন তো থামে না। তো আমাদের এখানে বসুন্ধরা গেটের সামনে একটা প্রোগ্রাম হচ্ছিল, অনেক মানুষজন আন্দোলনে যুক্ত ছিল। তো এই টাইমে দুপুর 2টা নাগাদ পুলিশ প্রচণ্ড রকম গুলি শুরু করে, এবং গুলিটা শুরু হয় ঠিক তখনই যখন আমি একবার মিছিল নিয়ে ভিডিও করতে করতে যাই, আমার ভিডিওতে সেই মিছিলটা দেখা যায়, এবং তারপরে পুলিশ গুলি করা শুরু করে। তো গুলি করা শুরু করলে আমরা লিটারালি দৌড় দিই, এবং দৌড় দিয়ে এসে আমি এই গলিতে আশ্রয় নিই। তো
আমার ভিতরে আমি নেতৃত্ব দিচ্ছিলাম এবং একটা মহিলা সামনে দাঁড়ানো ছিল ট্রমাটাইজ, উনি নড়তে পারতেছিল না, তো ওনার হাতটা দিয়ে ধরে আমি যখন ওনাকে সরাচ্ছি ঠিক তখনই এখান থেকে একটি পুলিশ এখানে এসে পুলিশের একজন এসে এখানে গুলি তাক করে আমার দেখে এবং আমাকে ঠিক এই মুহূর্তে গুলিটা করে এবং গুলি করার সময় আমি সোজা হয়ে যাই, আমার সোজা বুকের দিকে গুলিটা করা হয়। তো আমি যখন সোজা হয়ে এইদিকে হই তো তখন আমার গুলিটা আমার পুরো শরীর, আমার এখান থেকে এই পুরো শরীরের এই অংশটুকুতে গুলিবদ্ধ হই এবং 309টার মতো ছিটাগুলি আমার শরীরে লাগে। 309টা এবং আমার শরীরে বর্তমানে এখনো 200টার মতো ছিটাগুলি আছে। এগুলা কি ডাক্তার কি বলছে, এগুলা কি মানে ঠিক করা যাবে না? ডাক্তার এত বের করলে আমার নিউরনে আরও বেশি সমস্যা হওয়ার কারণে সেগুলো বের করতে চায় না, এবং যেগুলো সমস্যা হবে অল্প কিছু হয়তো পরবর্তীতে বের করবে। সমস্যা আছে এখন, যেটুকু জীবন আল্লাহ তাআলা দিয়েছে সেই জন্য আসলে কোনো আক্ষেপ নাই। আচ্ছা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এখন ধরুন যখন আপনি গুলি করে তখন সারাটা নামানো ছিল, ডাউন করা ছিল। হ্যাঁ, সারা ডাউন করেছে। এইখানে থেকে পরবর্তীতে আপনি চিকিৎসা নিলেন কিভাবে? মানে বাইরে তো মানে পুলিশ অবস্থান করছিল। চিকিৎসা নেওয়াটা হচ্ছে এইখানকার ওনারা অনেক হেল্প করছে, দোকানদার ওনাকে আমার চেনে। এই যে এই দোকানটা হচ্ছে নর্মাল এরকম মনোহারি দোকান ছিল, তো আমি এই দোকানের শাটারের ভিতরে এসে আশ্রয় নিই এবং আমাকে দেখা মাত্রই দোকানদার শাটার নামে তালা মেরে দেয় ভিতর থেকে, এবং পুলিশ বাইরে থেকে দোকান খোলার ট্রাই করে কিন্তু তারা আসলে দোকানদার বা কেউ দোকান খোলে নাই। তো ভিতরে অনেক গরম, তখন আমার পানি শেষ হয়ে গেছিলো। আমি আধা ঘন্টার মধ্যে যখন যানটা বের হয়ে যাবে এরকম সিচুয়েশন, তো তখন তারা বের হয় এবং অন্যান্য দোকানদার এবং সাধারণ জনগণ, বিশেষ করে ওনারা যারা ছিল সবাই ওনারা আমাকে নেয়। এবং এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই যে কসাইখানাটা, ওই দিন তো 21শে জুলাই কারফিউ চলতেছিল, তো কসাইখানাতে আসলে মাংস কাটা হয় নাই, যার কারণে আমাকে এই যে আপনার একটা ফ্যান দেখতেছেন, এই ফ্যানের নিচে একটু আমাকে শোয়ানো হয় এবং এইখানে আমি শোয়ানোর পরে এখানে আমার একটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে একজন। তো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার পর এবং আরও কিছু মেডিসিনের পরে রক্তক্ষরণ বন্ধ করা হয় এবং এই টাইমে মনে হচ্ছে এটা অ্যারাউন্ড 2:40 বা 45, কারণ আমার কাছে প্রতিটা মুহূর্তই তখন অনেক বেশি মূল্যবান। তো ওই টাইমে পুলিশ আবার গুলি শুরু করে এবং সবাই আবার প্রায় 15-20 জন ছিল আমার আশেপাশে, তো সবাই তখন আবার যে যার মতো আশ্রয় নিতে বাধ্য হয়। তখন আমি অল্প 2-1 জনে পাইছি এখানকার যারা শুধু আমার পাশে ছিল এবং এই মামাও ছিল আর কি, ওনারা 2 জন ছিল, 3 জন ছিল, বাকি কেউ আসলে ওনারা আমাকে ফালায় যাইতে পারতেছিল না আমার অবস্থা দেখে। সেদিন কি আপনি একাই গুলিবিদ্ধ হয়েছিলেন নাকি আরো অনেকে? এইখানে আমি একা একা। পরে এখান থেকে আপনাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কখন? এটা হচ্ছে হ্যাঁ, এখানে আমার আসলে অবস্থা ছিল না। 3টার দিকে তখন কারফিউটা যখন অফ করে তখন ওরা বাধ্য হয় পুকুরি থামাইতে, অত নিয়ম ছিল আর একটু পিছু হটে, যদিও তার 15-20 মিনিট পর আবার গুলি শুরু হয়। তখনই আমাদের ছোট ভাই কিছু সবাই আগায় আসে এবং ওনারা বের করতে করতে ওরা এসে আমাকে রিসিভ করে এবং রিক্সা যোগে আমাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তারা ডাক্তার সেখানেও প্রথমে চিকিৎসা দিতে চায় নাই। পরে সেখানে হয়তো বা যেহেতু আমাদের বসুন্ধরা আবাসিকের ভিতরে, তো সেখানে একটা প্রেশার ক্রিয়েট করার পরে আর কি দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তারপরে আমি বাসায় নিজের চিকিৎসা নিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটু বের হই। আমি একটু 5ই আগস্টের কথা জানতে চাই। 5ই আগস্ট কোথায় ছিলেন আর যখন শুনলেন সরকার পতন হয়ে গেছে তখন আসলে অনুভূতিটা কেমন ছিল? 5ই আগস্ট আমরা বুঝতেছিলাম কিছু একটা হবে, কিন্তু দেখা যাচ্ছিল যে ওই দিনও সকাল 11টার দিকে আমি খবর পাই আমার ছোট ভাইরা হচ্ছে নর্থ সাউথের সামনে যারা ভিতরে আন্দোলনে ব্যস্ত ছিল, তো ওইখানে পুলিশ প্রচণ্ড রকম তাদের শেষ প্রতিহিংসা আমাদের উপর, আমরা বেসরকারি ইউনিভার্সিটির সে অবদান, বিশেষ করে আমার নর্থ সাউথ এআইবি স্টুডেন্টদের যে অবদান, সেই অবদানটুকুকে তাদের রাগ ক্ষোভ পুরোটুকু তারা ঝাড়ে নর্থ সাউথ ক্যাম্পাসের ভিতরে গুলি করে এবং সেই মুহুর্মুহূর্তগুলিতে আমার নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রচুর শিক্ষার্থী আহত হয়। আমি আমার বান্ধবীর কথা বলতে পারি, নুসরাত, তারপরে আমার বন্ধু বান্ধব, ছোটো ভাই কয়েকজন, তারা আহত হয় এবং তাদের অবস্থার কথা শুনে আসলে আমি এতটা বিমোহিত হয়ে যাই। তো এটা আমার জন্য একটা প্রচুর কষ্টের কারণ ছিল। তো তারপরে দেখা যাচ্ছিল যে এর মধ্যে 1টা পর্যন্ত আমি অনেক কষ্ট, এবং 1টার পরে যখন শুনতে পারলাম কিছু একটা হবে, ঘোষণা আসবে, এবং 3টার দিকে যখন জানতে পারলাম শেখ হাসিনা পলায়ন করেছে, সো মুহূর্তটাই অন্যরকম। ঠিক আছে, ওই মুহূর্ত আসলে একমাত্র উপর আল্লাহ এবং আমরা সারা বাংলাদেশের মানুষ হয়তো ফিল করতে পারি যে মুহূর্তটা কি। ঠিক আছে মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনার সঙ্গে কথা বলছিলাম। দর্শক, ঠিক এই জায়গাটাতে কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং আজকে এখানে এসেছেন, আমরা দেখতে পাচ্ছিলাম যে তাকে দেখে মানুষ চিনছে এবং সেদিনে সে স্মৃতিচারণগুলো করছিলেন যে কীভাবে মাসরুফকে তারা রক্ষা করেছিলেন। তো জুলাই আগস্ট এসেছিল যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, আমরা আশা করি সেই বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।